হাদি ভাইয়ের সাথে দেখা করি দুর্নীতি দমন কমিশনের সামনে। আপনাদের অনেক মিডিয়াই ওখানে ছিল, মিডিয়ার সামনে আমি অনেকবার কথা বলেছি যে ভাইয়ের লাইফের রিস্ক আছে। বেশ কিছু মিডিয়া এটা করেছে, দেখেন আপনাদেরকে দেখায়, হ্যাঁ, যে পরবর্তী সিরিয়ালটা হাদি ভাইয়ের। আমি এই বিষয়টা মিডিয়ার সামনে কনফার্ম করছি, যেহেতু আমি র্যাবে দীর্ঘদিন ছিলাম, র্যাব 10-এ যাত্রাবাড়িতে ছিলাম, আমি সোর্স মেনটেন করি এখনও। ভাইকে আমি অফিসে যাই সন্ধ্যার পরে আধা ঘন্টা হাত ধরে বলে আসছি, সেখানে ঝুমাও ছিল, ওদেরকে বলে আসছি যে যেহেতু আওয়ামী লীগ 2টা দিনের জন্য 3টা দিনের জন্য কর্মসূচি ডাকছে, ভাই লিগ্যাল নিউজ আছে, আপনি একটু শুধু সাবধানে থাকেন, আর আপনি যদি সাবধানে না থাকেন আমাকে আসতে হবে, উপায় নেই, আমি আপনার সাথে 2-3 দিন থাকবো। আজকে সকালে যখন রওনা করছি তখন দেখি যে মেট্রো চলে না, আমার পকেটে টাকা ছিল না, আমি লোকাল বাসে আসছি। আমি আসার আগেই দেখি ভাইকে গুলি করে দিছি। এখন আপনাদের এই প্রশ্নের জবাব দিতে গেলে আপনার শেখ হাসিনার ওই ফোন কলের দিকে যাইতে হবে। নির্বাচনের আগে যারা লিস্টেড আছে, বিপ্লবীদের যারা লিস্টেড আছে, যারা প্রতিবাদী কণ্ঠস্বর আছে, এদেরকে কোনো না কোনোভাবে মেরে দেওয়া হবে। আর এই পুলিশ, এই প্রশাসন কিছুই করতে পারবে না, কারণ পুলিশের বারবার বদলিজনিত কারণে এরা কোনোভাবেই সোর্স মেনটেন করতে পারতেছে না। এদের হাত থেকে লাঠি, এদের হাত থেকে অস্ত্রগুলো তুলে নিয়ে এদের মাথায় বেড ব্যাডিং তুলে দেওয়া হয়েছে। এরা পরিবারের কাছেও যাইতে পারতেছে না। এরা এই যে আজকে যদি হাদিবার কিছু হয়, এই যে আপনারা জানেন গণ অধিকারে নুরু ভাইকে যেভাবে মারা হয়েছে তার কোনো বিচার হয়েছে? আপনারা দেখছেন ফুয়াদ ভাইয়ের উপর যে আক্রমণ হয়েছে তার কোনো বিচার হয়েছে? আমি সবাইকে বলছি, আমি এনসিপির গোপালগঞ্জের অনুষ্ঠানের পর থেকে আমার সারা বাংলাদেশে যতগুলো সোর্স আছে, আমি আমার বাপের জমি বিক্রি করে সোর্স অ্যাক্টিভ করছি। সোর্স মেনটেন করতে জানেন আপনারা অনেক টাকা খরচ হয়। আমি সারা বাংলাদেশে যতগুলো চাকরি থাকা অবস্থায় যতগুলো সোর্স ছিল সবগুলোকে অ্যাক্টিভ করছি। যতগুলো বিপ্লবী ভাইরা আছে সবাইকে আমি সাবধান করে দিচ্ছি, নিজে নিজে যে সাবধান করছি আপনারা দেখছেন। গোপালগঞ্জে আমি সামনে থেকে এনসিপির ভাইদেরকে চেষ্টা করছি যেন তাদেরকে কোনো মতো রক্ষা করা যায়। আজকে হাদি ভাইকে গতকালকে আমি বলে গেছি, ভাই একটু সাবধান থাকেন, 24 ঘন্টা 72 ঘন্টা আপনি কথা বললে শোনেন না, আপনি অতিরিক্ত সাহস দেখান, রাজনীতির মাঠে এতটা সহজ না। আমি কালকে ভাইকে হাত ধরে বেরোনোর সময় আমি জোড়ায় ধরে বলছি, ভাই আপনি একটু সাবধান থাকেন, আপনি প্রচারণা করতে চাইলে আমি আসতেছি, আমি এসে আপনাকে সেভ করতেছি। আজকে মেট্রো বন্ধ, আমি লোকাল বাসে আসতে আসতে যে আমি আটকে গেছি, এসে দেখি ভাইয়ের এই অবস্থা। ভাইয়ের তো দেখেছি ভাই, আপনাদের মাধ্যমে আমি সরকারকে বলে দিলাম, সরকারের কাছে আমাদের কিচ্ছু চাওয়ার নাই, আমরা যখন ফ্যাসিস্টের শিকড় ধরে টান দিব আপনারা যেন সামনে এসে এটাকে মব বলে চালায় না দেন। আর এটাকে যদি আপনারা আইনগতভাবে, আমরা জানি আপনারা কিছুই করতে পারবেন না, পুলিশের সেই সক্ষমতা আপনারা আরও 2 বছর আগে ভেঙে দিচ্ছেন। সেনাবাহিনীর ভিতর থেকে ফ্যাসিস্ট বের করতে পারেন নাই, আপনারা সিভিল প্রশাসন থেকে ফ্যাসিস্ট বের করতে পারেন নাই। আমরা জানি যে আমাদের রক্ত দিয়ে এই ভুলকে শুধরাইতে হবে। ভাবছিলাম যে নির্বাচনের হয়তো সপ্তাহখানেক আগে এরকম আক্রমণটা আসতে পারে, কিন্তু এত আগে আক্রমণটা আসবে এটা বুঝতে পারি নাই। ফ্যাসিস্টের শিকড় ইনশাল্লাহ, আল্লাহ ভরসা, বাংলাদেশের মাটিতে ফ্যাসিস্টের শিকড় থাকবে না, আল্লাহ যদি আমাদেরকে বাঁচায় রাখে। আমার নাম শামীম হাসান, আমি জুলাইয়ে ছিলাম, কিন্তু আমি আজ অবধি আপনাদের কোনো মিডিয়ার সামনে আমি কোনো ক্রেডিট নেই নাই। আমি এটা শুধু চাইছি যে ফ্যাসিস্ট মুক্ত একটা বাংলাদেশ হোক। আমি কোনো রাজনৈতিক দলের সদস্যও না। আমাদের আদর্শ একটা জায়গায় যে আমরা যারা আন্দোলন করছিলাম, এই আন্দোলনটা যারা বুকে ধারণ করে তারা একটু সেফ থাকুক, তারা একটু বেঁচে থাকুক, আমরা আগামীর বাংলাদেশটাকে একটু দেখি। কিন্তু সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে আপনারা যা শুরু করছেন